আমরা আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 11 বইয়ের একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টার সম্বন্ধে একটু বলি। এই চ্যাপ্টারটা মূলত অঙ্কের চ্যাপ্টার। এখানে প্রায় 8 থেকে 10 রকমের অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। 8-10 রকমের পদ্ধতির অঙ্ক, ছোট ছোট অঙ্ক, কিন্তু এই চ্যাপ্টারটার নম্বর খুবই কম থাকে। আমাদের এইচএস এর সিলেবাসে 3 মার্কস আছে। একটা 2 নম্বর প্রশ্ন হয় আর একটা 1 নম্বরের শর্ট কোশ্চেন হয়। তা তোমাদের প্র্যাকটিস করতে হবে অনেকগুলো ধরন আছে, বলছি 8-10 রকমের। তাহলে মিনিমাম 3-4টা করে অঙ্ক যদি করি 30-40টা অঙ্ক হয়তো তোমাদের প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় আসার ক্ষেত্রে বলি, 2টো অঙ্ক আসবে, 2 নম্বরের একটা আর 1 নম্বর একটা শর্ট কোশ্চেন। এবার 2 নম্বরের যে অঙ্কটা আসে তার সঙ্গে ইন্টারনাল অর থাকলেও থাকতে পারে, কোনো বছর থাকে কোনো বছর থাকে না। তো যাই হোক, আমাদের নম্বর দেখে লাভ নাই। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারের যে ধারণাগুলো সেগুলো কিন্তু 11-12-এ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তো যাই হোক, আমরা আজকে প্রথমে যেটা পড়বো এই চ্যাপ্টারে সেটা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্র। রাসায়নিক সংযোগ সূত্র। তার রাসায়নিক সংযোগ সূত্র, এখানে আমাদের 4টে সূত্র আছে। প্রথম যেটা সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। তাহলে 1 নম্বর হচ্ছে ভরের নিত্যতা সূত্র। ইংরেজিতে বলা হয় ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস। তোমরা এই সূত্রটা সবাই জানো, আগেও পড়েছো, যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে মোট যে ভর সেটা সবসময় অপরিবর্তিত থাকে। এটাকে আমরা বলি ভরের নিত্যতা সূত্র। কোন রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর সর্বদা অপরিবর্তিত থাকে। এটাকে আমরা বলছি ল অফ কনজারভেশন অফ মাস। তো মাথায় রাখবে, এই সূত্রটা প্রয়োগের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কোথায়? যদি আমরা দেখি যে কোন পরিবর্তন E = mc² এই সূত্র মেনে চলে, E = mc² এই সূত্র যদি মেনে চলে, তখন কিন্তু এই সূত্র প্রযোজ্য হয় না। তোমরা জানো যে E = mc² এই সূত্র কোথায় প্রযোজ্য হয়? নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে E = mc² সূত্র প্রযোজ্য, অর্থাৎ যেখানে ভর তুল্য পরিমাণ শক্তিতে পরিবর্তিত হয়। তার জন্য মাথায় রাখবে, নিউক্লিয় সংযোজন বিভাজন বিক্রিয়ার ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য হয় না। তবে দেখো, অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, সাধারণ রাসায়নিক বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো হয় তাপ শোষণ হয় অথবা তাপ বর্জন হয়। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি তাপ শোষণ হয়, তাহলে মাথায় রাখবে সেই রাসায়নিক বিক্রিয়ায় যখন তাপ শোষণ হচ্ছে তখন কিন্তু তার ভরের সংযুক্তি হচ্ছে। বাইরে থেকে তাপ শোষিত হলেই সেই পদার্থের ভরের সংযুক্তি, অর্থাৎ ভর বৃদ্ধি পাচ্ছে। কনসেপ্ট অনুযায়ী। আবার যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়,
তাহলে সেখানে ভরের কিন্তু বিয়োজন ঘটছে, কমে যাচ্ছে। কিন্তু মাথায় রাখবে এই সাধারণ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে ভরের সংযোজন বা ভরের যে বিয়োজন, এটা এতই কম যে আমরা অতি সূক্ষ্ম তুলাযন্ত্রের সাহায্যেও এই ভরের পরিবর্তনকে পরিমাপ করতে পারি না। তার জন্য সাধারণ রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তাপের উদ্ভব বা শোষণ ঘটলেও সেখানে ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য হয় বলেই আমরা ধরে নিচ্ছি। কিন্তু যে রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে শক্তির ব্যাপক পরিবর্তন ঘটে, বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা বিপুল পরিমাণ শক্তির শোষণ ঘটে, সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য নয়। অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে E=mc² সূত্র প্রযোজ্য। নেক্সট দেখো, আমরা আসছি স্থিরানুপাত সূত্র। ইংরেজিতে বলা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এটার অর্থ কি? স্থিরানুপাত সূত্রে কি বলছে? যে আমি যে কোনো পদার্থকে যেভাবেই তৈরি করি না কেন, সেই পদার্থে উপাদান মৌলগুলোর ভরের যে অনুপাত সেই অনুপাত সর্বদা একই থাকে। কি বলছি কথাটা? কোন পদার্থকে যেভাবেই তৈরি করা হোক না কেন, তার উপাদান মৌলগুলির ওজনের অনুপাত সর্বদা অপরিবর্তিত থাকে। যেমন কি উদাহরণ বলি, তাহলে তুমি জল যদি নাও, তো জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন তার যদি ওজনের অনুপাত দেখো, তাহলে কি আসবে? 2:16 বা 1:8। দেখো তুমি জল যেভাবেই তৈরি করো না কেন, সে পরীক্ষাগারে তৈরি করো, হাইড্রোজেন অক্সিজেন গ্যাসকে মিশিয়ে তো স্ফুলিঙ্গ পাঠিয়ে জল তৈরি করো, কি প্রাকৃতিকভাবে জল তৈরি হচ্ছে, বৃষ্টি যেটা আমরা পাচ্ছি, প্রাকৃতিকভাবে জল তৈরি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সেই সময় হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া ঘটিয়ে জল তৈরি হচ্ছে। বা তুমি যেখান থেকে জল সংগ্রহ করো, নদীর জল সংগ্রহ করো, পুকুরের জল সংগ্রহ করো, সমুদ্রের জল সংগ্রহ করো, টিউবওয়েলের জল সংগ্রহ করো, যেখান থেকে তুমি জলটাকে সংগ্রহ করো, সেই জলকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে কি তার যে ওজনের অনুপাত সর্বদা এই 1:8। একই রকম ভাবে তুমি যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস, এখানে যদি তুমি কার্বন আর অক্সিজেনের ওজনের অনুপাত দেখো, তাহলে কি আসবে? 12:32। তার মানে আমরা বলবো কি, ছোট করে নাও, 4 দিয়ে 4 3 12, 4 আসছে 32, 3:8। এখন কার্বন ডাই অক্সাইড বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। তুমি জ্বালানি দহন করে তৈরি করতে পারো, সেই দহন তুমি সরাসরি কয়লাকে পুড়িয়ে তৈরি করতে পারো, পেট্রোলকে পুড়িয়ে তৈরি করতে পারো, ইঞ্জিনে দহন হতে পারে, গ্যাস দহন করতে পারো, যেভাবেই হোক। কি কার্বন মনোক্সাইডকে দহন করলে অক্সিজেন দিয়ে কার্বন ডাই অক্সাইড পেলে, তো যেভাবে তৈরি করে না কেন কার্বন ডাই অক্সাইড, সেখানে কার্বন আর অক্সিজেনের ওজনের অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সর্বদা অনুপাত থাকবে 3:8। তাহলে আমরা দেখছি কি রাসায়নিক সংযোগ সূত্রের মধ্যে স্থিরানুপাত সূত্রে বলা হচ্ছে যে কোনো পদার্থকে যেভাবেই তৈরি করা হোক না কেন, তার উপাদান মৌলগুলোর ওজনের অনুপাত সর্বদা স্থির থাকবে, সর্বদা নির্দিষ্ট হবে। কিন্তু দেখো, এই স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি সর্বদা সত্য নয়। স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি
সর্বদা সত্য নয়। তাহলে আমরা বিপরীত যদি বলি, বিবৃতিটা যদি উল্টে দিই, তাহলে কি বলবো? যে উপাদান মৌলগুলোকে যদি একই অনুপাতে রাখা হয় তাহলে সর্বদা একই যৌগ উৎপন্ন হবে। এটা হচ্ছে বিপরীত বিবৃতি। তাহলে স্থিরানুপাত সূত্রের যদি বিপরীত বিবৃতি বলি তাহলে কি বলবো? একটি যৌগে উপাদান মৌলগুলিকে একই অনুপাতে যুক্ত করলে সর্বদা একই যৌগ উৎপন্ন হবে। এটা আমরা তাহলে ওই স্থিরানুপাত সূত্রটাকে যদি উল্টে দিই তাহলে এই কথাটা চলে আসছে যে একটা যৌগের যে উপাদান মৌলগুলো আছে তাদেরকে যদি ওই অনুপাতে রাখি সবসময় একই যৌগই পাওয়া যাবে। কিন্তু স্টেটমেন্টটা সবসময় সত্যি নয়। এই কথাটা তাৎপর্য বোঝার চেষ্টা করো, খুব গুরুত্বপূর্ণ। আমরা ধরো নিলাম C2H6O। এই সংকেত যুক্ত তোমরা জানো যে দুটো যৌগ তৈরি করা যায়, ক্লাস 10 এ পড়েছো। একটা ছিল কি CH3CH2OH, আর একটা ছিল কি CH3OCH3। এটার নাম তোমরা জানো ইথানল, আর এটার নামও তোমরা জানো ডাইমিথাইল ইথার। তো দেখো দুটো যৌগের ক্ষেত্রেই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত একই সংখ্যায় আছে, একই সংখ্যক কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। তাহলে আমি যদি এদের কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের ভর অনুপাত বের করি তাহলে কার্বনের 12 দুগুণে 24, হাইড্রোজেনের 1 × 6 আর অক্সিজেনের 16। তাহলে 2 দিয়ে বাদ দাও, 12:3:8। তাহলে 12:3:8 এই ওজনের অনুপাতে আমি যদি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে মেশাই তো সবসময় কি ইথানল পাবো বা সবসময় কি ডাইমিথাইল ইথার পাবো তার কোনো নির্দিষ্ট ব্যাপার না। তুমি ইথানলও পেতে পারো, ডাইমিথাইল ইথারও পেতে পারো। তাহলে দেখো একই অনুপাতে যুক্ত করলে যে একই পদার্থ পাওয়া যাবে সেটা কিন্তু আমরা বলতে পারি না, সেটা বলা যায় না। কিন্তু প্রথম বিবৃতিটা ঠিক যে একটা যৌগের মধ্যে উপাদান মৌলগুলোর ওজন অনুপাত সবসময় ঠিক থাকবে যেভাবে আমি প্রস্তুত করি না কেন, কিন্তু একই অনুপাতে মেশালে তারা একই যৌগ সবসময় প্রদান করবে এই বক্তব্য কিন্তু ঠিক নয়। যেটা আমরা দেখছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে মেশানো হলে 12:3:8 অনুপাতে মেশানো হলে ইথানলও হতে পারে, ডাইমিথাইল ইথারও হতে পারে। তাহলে যেখানে সমবায়বতা আছে সেখানে প্রযোজ্য। আবার দেখো কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। তুমি ধরো অ্যাসিটিলিন নিলে, অ্যাসিটিলিন নিলে আর ধরো বেনজিন নিলে, অ্যাসিটিলিন এটা হচ্ছে বেনজিন। তাহলে এখানে যদি তুমি কার্বন হাইড্রোজেন বের করো তাহলে কি আসবে? 12 দুগুণে 24:2 মানে 12:1। এখানে যদি কার্বন হাইড্রোজেন বের করো তাহলে কি আসবে? 6/72:6, তাহলে এটাও 12:1। তাহলে আমরা কি দেখছি? কার্বন, হাইড্রোজেনের ওজনের অনুপাত একই আছে কিন্তু যৌগ দুটো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই রকম কিছু কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রে আমরা বলবো কি স্থিরানুপাত সূত্র প্রযোজ্য হচ্ছে না। তার জন্য আমরা বলি স্থিরানুপাত সূত্রের বিবৃতিটা সঠিক কিন্তু স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতিটা অর্থাৎ উল্টো করে বললে সেই কথাটা সত্য নয়, সর্বদা সত্য। নেক্সট দেখো আমরা আরেকটা সূত্রে চলে আসছি, 3 নম্বর গুণানুপাত সূত্র। এটাকে বলা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন।
ল অফ মাল্টিপল প্রপোর্শন বা গুণানুপাত সূত্র। এই সূত্রে কি বলছে আমরা তার একটা উদাহরণ দেখি। উদাহরণটা দেখলেই আমরা এখানে বুঝতে পেরে যাব। দুটো মৌল নিচ্ছি, ধরো তুমি কার্বন আর হাইড্রোজেন দুটো মৌল, এই দুটো মৌল দিয়ে বিভিন্ন যৌগ আমরা জানি, যেমন কার্বন হাইড্রোজেন দিয়ে ধরো মিথেন হতে পারে, কার্বন হাইড্রোজেন দিয়ে ধরো অ্যাসিটিলিন হতে পারে। তা এই দুটো যৌগের ক্ষেত্রে আমি বলি, এই যৌগটার ক্ষেত্রে যদি কার্বন এবং হাইড্রোজেনের ওজনের অনুপাত বের করি তাহলে কত আসবে দেখো 12:4। আর এই যৌগটা যদি কার্বন এবং হাইড্রোজেনের ওজনের অনুপাত বের করি তাহলে কি আসবে 24:2 বা বলতে পারি কি 12:1। তাহলে দেখো কার্বনের একটা নির্দিষ্ট ভর 12, তার সঙ্গে এই যৌগে হাইড্রোজেন আছে 4 ভাগ আর এই যৌগে হাইড্রোজেন আছে 1 ভাগ। তাহলে এই যৌগের হাইড্রোজেন আর এই যৌগের হাইড্রোজেন কার্বনের একটা নির্দিষ্ট পরিমাণের সঙ্গে যুক্ত হয়েছে 4 ভাগ আর 1 ভাগ। তাহলে এই যৌগের হাইড্রোজেন মিথেনের হাইড্রোজেন আর আমরা যদি অ্যাসিটিলিন এর হাইড্রোজেন তার অনুপাত বের করি তাহলে কি আসছে 4:1। দেখো তাহলে সূত্রটার স্টেটমেন্ট কি রকম হবে, যে দুটো মৌল পরস্পর বিক্রিয়া করে যদি একাধিক যৌগ গঠনে সমর্থ হয় তাহলে একটা মৌলের স্থির ওজনের সঙ্গে অন্য মৌলটা যে ওজনের অনুপাতে যুক্ত হচ্ছে তাদের মধ্যেও একটা সরল অনুপাত দেখা যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? স্টেটমেন্ট পরে লিখে নেব। আর একটা আমরা উদাহরণ দেখি। ধরো তুমি নিলে কার্বন আর অক্সিজেন দ্বারা দুটো যৌগ, তুমি নিলে কার্বন ডাই অক্সাইড আর কার্বন মনোক্সাইড। এখানে যদি কার্বন অক্সিজেন অনুপাত বের করো, ভরের অনুপাত, তাহলে কি আসবে 12:32 বা লিখতে পারি 6:16। দুই দিয়ে ছোট করো, আরো করা যায় ছোট। আর এখানে যদি কার্বন অক্সিজেন অনুপাত বের করি তাহলে কি আসছে 12:16। তা এবার দেখো আমরা দেখছি কি, ধরে নাও অক্সিজেনের পরিমাণটাকে ফিক্সড করছি। অক্সিজেনের 16 ভাগের সঙ্গে এখানে কার্বন যুক্ত হয়েছে কত 6 ভাগ, আর এখানে অক্সিজেনের 16 ভাগের সঙ্গে কার্বন যুক্ত হয়েছে কত 12 ভাগ। তাহলে এই যৌগে কার্বন আর এই যৌগে কার্বন নির্দিষ্ট পরিমাণ অক্সিজেনের সঙ্গে যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে সেটা কত 6:12 বা 1:2। তাহলে এটাও দেখো একটা সরল অনুপাত আসলো। তা সবসময় যে কার্বনের সাপেক্ষে দেখতে হবে কি অক্সিজেনের সাপেক্ষে দেখতে হবে কি হাইড্রোজেনের সাপেক্ষে দেখতে হবে সেরকম কোনো ব্যাপার নাই। দুটো মৌল একাধিক যৌগ তৈরি করবে, যে কোনো একটা মৌলকে তোমার যেটা মনে হবে যেটাকে আমি স্থির ধরবো সেইটাকেই তুমি স্থির ধরতে পারো। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। যেটাকে তুমি স্থির ধরতে চাইছো সেটাকেই একটা উপাদান মৌলকে স্থির ধরবে, অন্যটাকে ভেরিয়েবল করে দিচ্ছ। তুমি যদি এটাকেই কার্বনের সাপেক্ষে করো তাহলে কি আসবে, প্রথমটায় কার্বন ইস টু অক্সিজেন হচ্ছে কত 12:32 আর দ্বিতীয়টায় কার্বন ইস টু অক্সিজেন কত আসছে 12:16। তাহলে আমি কি দেখছি কার্বনের 12 ভাগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে 32 ভাগ, অক্সিজেন যুক্ত হয়েছে 16 ভাগ। তাহলে এদের মধ্যেও দেখো যে অনুপাত আসছে সেটাও কিন্তু একটা সরল অনুপাত বিদ্যমান। তার জন্য আমি বলছি কি, যে কার্বনকে স্থির করতে হবে কি অক্সিজেনকে স্থির করতে হবে কি হাইড্রোজেনকে স্থির করতে হবে এরকম কোনো বিষয় নাই, কোনো ব্যাপার নাই। তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা মনে হয় সেটাকেই তুমি স্থির ধরে অন্য মৌলটাকে তার যে ওজন যুক্ত হচ্ছে সেই অনুপাত হিসাব করতে পারো। তাহলে আমরা গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শন তার স্টেটমেন্ট হিসেবে কি লিখব, দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে একাধিক যৌগ গঠনে সমর্থ হলে
ওজনের সঙ্গে অপর মৌলটি যে যে ওজনে যুক্ত হয় তাদের মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকবে। দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে যদি একাধিক যৌগ গঠন করে তাহলে একটা মৌলের স্থির ওজনের সঙ্গে অপর মৌলটা যে ওজনে যুক্ত হয় সেই মৌলটা তার যে ওজনে যুক্ত হচ্ছে তাদের মধ্যে একটা সরল অনুপাত বিদ্যমান থাকবে বা বর্তমান থাকবে। এটাকে আমরা বলছি গুণানুপাত সূত্র। নেক্সট দেখো আমরা 4 নম্বর চলে আসছি, মিথানুপাত সূত্র, ইংরেজিতে বলা হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। মিথানুপাত সূত্র ইংরেজিতে বলা হচ্ছে ল অফ রেসিপ্রোকাল proportion. Law of reciprocal proportion. দেখো এই সূত্রটা আমরা স্টেটমেন্ট পরে আসছে, আগে এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা বুঝতে পারলেই তুমি স্টেটমেন্টটাও খুব সহজেই মনে রাখতে পারবে, মুখস্থ করতে হবে। আমি এখানে 3টে মৌল নিলাম, ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হতে পারে, কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হতে পারে, আবার হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হতে পারে। যেমন দেখো কার্বনের সঙ্গে আমি হাইড্রোজেনের বিক্রিয়া করলাম, মিথেন পেলাম। কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করলাম, কার্বন ডাই অক্সাইড পেলাম। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করলাম, জল পেলাম। এবার আমি যে কোনো দুটো যৌগকে আগে লিখছি, পরেরটা পরে। 3 নম্বর যে কোনো যেটাকে ইচ্ছা, তুমি যদি এটার সঙ্গে এটা রাখতে চাও এটা রাখতে পারো, এটার সঙ্গে এটা রাখতে চাও এটার সঙ্গে, তাতে কোনো ব্যাপার না। যে কোনো দুটোকে আগে অ্যানালিসিস করে তারপরে থার্ডে যাচ্ছি। তা আমরা যাই হোক প্রথমে যে দুটো আছে সেখানেই আসি। তাহলে এখানে দেখো কার্বন ইস্টু হাইড্রোজেন, তার অনুপাত হচ্ছে 12:4। আর এখানে কার্বন ইস্টু অক্সিজেন, সেটা আসছে 12:32। তাহলে এই যৌগে কার্বনের স্থির ওজনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে 4, এখানে কার্বনের স্থির ওজনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে 32। তাহলে এই দুটো যৌগে হাইড্রোজেন আর অক্সিজেন কার্বনের স্থির ওজনের সঙ্গে যে ওজনে যুক্ত হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, তার অনুপাত হচ্ছে 4:32 বা 1:8। এবার আমরা জলে আসছি। জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত বের করতে হবে 2:16 বা 1:8। তাহলে কি বুঝতে পারছো? দেখো এই অনুপাত আর এই অনুপাত আইডেন্টিক্যাল হয়ে গেছে। অনেক সময় আইডেন্টিক্যাল হয় না, আইডেন্টিক্যাল নাও হতে পারে। যেমন তুমি জল নিয়েছো, জল না নিয়ে তুমি তো হাইড্রোজেন পারঅক্সাইডও নিতে পারো। হাইড্রোজেন পারঅক্সাইডে তো হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া তৈরি হতে পারে। তাহলে এখানে যদি তুমি হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত বের করো তাহলে আসছে কি 2:32 বা 1:16। এই 1:16 মানে আমরা লিখতে পারি 1:8 এরকম ভাবেও লেখার নিয়ম আছে। তাহলে 1:8 হতে পারে বা 1:16 এসছে বলে আমি লিখলাম 1:8 তা এই মিথানুপাত সূত্র তার একটা স্টেটমেন্টটা আমরা আলোচনা করি। তাতে বলছে কি যে 3 বা ততোধিক মৌল, এখানে দুটো মৌল নয় 3 হতে পারে, তার বেশি হতে পারে। আমরা 3টে মৌলের ক্ষেত্রে আসছে। সেই মৌলগুলো যদি একটা নির্দিষ্ট মৌলের সঙ্গে দুটো মৌল যুক্ত হয়, একটা নির্দিষ্ট মৌলের সঙ্গে দুটো মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করলো এবং
একটা নির্দিষ্ট মৌল, যে মৌলটা নির্দিষ্ট ধরা হয়েছে, তার সঙ্গে অপর মৌল দুটো যে ওজনে যুক্ত হয়েছে, যে ওজনের অনুপাতে যুক্ত হয়েছে, যদি এই মৌলগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ গঠন করতে সমর্থ হয়, সমর্থ হলে তবেই প্রযোজ্য, সমর্থ না হলে প্রযোজ্য নয়। যদি যৌগ গঠনে সমর্থ হয়, তাহলে দেখা যাবে তাদের যে ওজনের অনুপাত সেটা এই প্রাথমিক অনুপাতের সমান হতে পারে, গুণিতক আকারে থাকতে পারে, বা কখনো উপগুণিতক আকারেও থাকতে পারে। উপগুণিতক মানে এখানে হয়তো দেখা গেল 1:4 চলে আসলো, ধরে নাও অনুপাতটা 1:4 চলে আসলো, তাহলে আমি লিখবো কি 1:8 ইন্টু হাফ, এরকমও লিখতে পারি। তাহলে হাফটাকে আমরা বলছি কি তখন উপগুণিতক। তাহলে আমরা দেখছি কি কোন একটা নির্দিষ্ট মৌলের সঙ্গে অপর দুটো মৌল যদি নির্দিষ্ট ওজনের অনুপাতে যুক্ত হয় এবং সেই মৌল দুটো যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠনে সমর্থ হয়, তাহলে সেই মৌলগুলোর যে ওজন অনুপাত সেটা প্রাথমিক অনুপাতের সঙ্গে সমান হতে পারে, গুণিতক আকারে থাকতে পারে, বা উপগুণিতক আকারে থাকতে পারে। এটাকে আমরা বলছি মিথানুপাত সূত্র। তোমরা উদাহরণটা লিখে নিবে, আমি এবার এটা মুছে দিয়ে স্টেটমেন্টটা লিখে দিচ্ছি। যদি দুটি মৌল একটি নির্দিষ্ট মৌলের সঙ্গে যুক্ত হয় ও যৌগ গঠন করে, তবে ওই নির্দিষ্ট মৌলটির সঙ্গে অপর মৌল দুটি যে ওজনের অনুপাতে যুক্ত হয়, যদি ওই মৌল দুটিও পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠনে সমর্থ হয়, তবে তাদের ওজনের অনুপাত পূর্বোক্ত অনুপাতের সমান, কমা দিয়ে গুণিতক বা উপগুণিতকে থাকে। বুঝতে পারলাম? তাহলে বলছি কি, যদি দুটো মৌল একটা নির্দিষ্ট মৌলের সঙ্গে যুক্ত হয় আর ওই নির্দিষ্ট মৌলটার সঙ্গে যে তাদের যে যুক্ত হওয়ার ওজনের অনুপাত হবে সেই আইডেন্টিক্যাল অনুপাত, সেই একই অনুপাত বা তার গুণিতক বা উপগুণিতক আমরা দেখতে পাবো কখন, যদি ওই নির্দিষ্ট মৌলের সঙ্গে যে মৌল দুটো যুক্ত হয়েছিল তারাও যদি যৌগ গঠন করতে সমর্থ হয়, তখন আমরা ওই অনুপাতই আমরা দেখতে পাবো। যাই হোক, তোমরা এটা দেখবে ফার্স্ট চ্যাপ্টারে আছে, একদম প্রথম পেজে পাবে না, 8-10টা পেজ উল্টাবে, দেখবে রাসায়নিক সংযোগ সূত্র বলে একটা টপিক শুরু হচ্ছে। মোটামুটি আমরা এইখান থেকেই পড়াটা শুরু করি, কারণ তার আগের অংশগুলো কাজে খুব একটা তোমাদের আপাতত লাগবে না, পরবর্তীতে ওগুলো আলোচনা করে দিতে পারি। যাই হোক, তোমরা স্টেটমেন্টগুলো একটু দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, বিশেষত উদাহরণগুলো, কারণ এখান থেকে আমাদের অঙ্ক করতে হবে। স্টেটমেন্ট কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারেই কম, তার জন্য স্টেটমেন্ট মুখস্থ করতেও পারো, উদাহরণগুলো ভালো করে বুঝে নিয়ে স্টেটমেন্ট মনে রাখার চেষ্টা করবে। আমরা নেক্সট ক্লাসে এই 4টে সূত্রের উপরে বিভিন্ন অঙ্ক, গাণিতিক সমস্যা করব। তোমরা স্টেটমেন্টগুলো পড়ে নাও, আমরা নেক্সট ক্লাসে এই 4টে সূত্রের উপরে বিভিন্ন গাণিতিক প্রবলেম আছে সেগুলো সলভ করে তারপরে আমরা এগোবো। এখানে
প্রত্যেকটা অংশেই দেখবে একটু একটু করে স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টের সাপেক্ষে আমাদের অঙ্ক করতে হবে। অঙ্কটাই মূলত গুরুত্ব দিয়ে করতে হবে।